তো আজ আমরা ডিপ্লোমা ডিপ্লোমা সেকেন্ড সেমের আইটি সিস্টেম সাবজেক্টের কিছু প্রিভিয়াস ইয়ারে ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিফাইন অ্যালগোরিদম উইথ এ সুইটেবল এক্সাম্পল। অ্যালগোরিদম বেসিক্যালি এ ফাইনাইট অর্ডার সেট অফ ওয়েল ডিফাইন্ড ইনস্ট্রাকশন। বেসিক্যালি এটা কাজ করে হচ্ছে কোনো প্রোগ্রাম যদি লিখতে চাই সেটা কিভাবে স্টেপ বাই স্টেপ লিখতে হবে সেটাকেই আমরা এক কথায় অ্যালগোরিদম বলে জানবো। অ্যালগোরিদমের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেমন ইনপুট। আমরা প্রত্যেকটা অ্যালগোরিদমে হয়তো ইনপুট থাকতে পারে, নাও থাকতে পারে। আউটপুট অ্যাটলিস্ট একটা আউটপুট থাকবে। ফাইনাইট স্টেপ অ্যালগোরিদম কিছু ফাইনাইট স্টেপ নিয়ে প্রপার ফাইনাইট স্টেপ নিয়ে কাজ করে। ডেফিনাইট একটা অ্যালগোরিদমের ইচ অ্যান্ড এভরি স্টেপস থাকে। সুইটেবল এক্সাম্পল কি হতে পারে অ্যালগোরিদমে? না, আমরা যদি একটা লার্জেস্ট টু নাম্বারস ফাউন্ড করি তো সেটার ফার্স্টে কি হবে, অ্যালগোরিদম স্টার্ট করব, তারপরে দুটো ইনপুট নেব এ ও বি। যদি এ বি এর থেকে বড় হয় তাহলে আমরা প্রিন্ট করব এ ইজ লার্জার দেন বি, আর যদি না হয় তাহলে বি লার্জার দেন এ। নেক্সট কোশ্চেন, রাইট দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং ফ্লো চার্ট। অ্যাডভান্টেজেস অফ ফ্লোচার্ট। ফ্লোচার্ট বেসিক্যালি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ অ্যালগোরিদম। এটা কিছু স্টেপ, কিছু ভিজুয়াল স্ট্রাকচার নিয়ে তৈরি হয়, যেমন ওভাল স্ট্রাকচার, রম্বস, রেক্টেঙ্গুলার, জাস্ট লাইক। তো অ্যাডভান্টেজ কি না, আমরা ক্লিয়ারলি ভিজিবল করতে পারবো লজিকগুলোকে, প্রোগ্রাম কিভাবে ফ্লো করছে সেটা আমরা বুঝতে পারবো, কোডকে বুঝতে সুবিধা হবে। আর কোনো যদি আমাদের প্রোগ্রাম বা কোডে যদি কোনো ভুল থাকে সেটা ডিটেক্ট করতে পারবো। নেক্সট কি না, ফ্লো চার্ট অফ ফ্যাক্টোরিয়াল অফ এন নাম্বারস। তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্ট স্টেপ হবে আমাদের স্টার্ট। কোড স্টার্ট করলাম, এন নাম্বার ইনপুট নিলাম, যে নাম্বারটা আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে যাচ্ছি এন নাম্বার ইনপুট নিলাম। দেন আমরা কিছু ইনিশিয়ালাইজ করব। না, আমি এখানে ফ্যাক্টোরিয়াল হিসেবে এফ এলিমেন্ট, এফ ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করেছি এবং কাউন্টারের জন্য আই ইনিশিয়ালাইজ করেছি। নেক্সট আমরা দেখব যদি আমার আই এন এর থেকে বড় হয় তাহলে ডাইরেক্ট প্রিন্ট আমরা করে দেবো, দিয়ে প্রোগ্রাম শেষ করে দেবো। যদি না হয় দেন আমরা যাব মাল্টিপ্লাইল ফ্যাক্টোরিয়ালে, সেখানে গিয়ে এফ এর সাথে আই এর গুণ করব এবং তারপরে আই কে ইনক্রিমেন্ট করা হবে। এইভাবে এটা লুপের মতো চলতে হবে যতক্ষণ না আই এন এর থেকে বড় হচ্ছে। নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য অ্যাডভান্টেজেস অফ মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম এন্ড টাস্কিং অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার বেসিক্যালি অ্যালাউ করে মাল্টি ইউজার্স যারা অ্যাক্সেস করতে পারবে একটা সেম সিস্টেমকে একই সাথে, এবং তারা রিসোর্সকে শেয়ার করতে পারবে। তাদের অ্যাডভান্টেজেস এর মধ্যে আমার পড়তে পারে রিসোর্স শেয়ারিং, আমরা সহজে আমাদের সব রিসোর্স শেয়ার করতে পারবো, আমাদের টাকা বেঁচে যাবে, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে সে আমাদের সহজেই ম্যানেজ করতে পারবে। ডাটা শেয়ারিং অনেক সহজ হয়ে যাবে, আমরা যদি কোনো প্রজেক্ট কোলাবোরেশনে করি তখন সেটা কাজ করতে সুবিধা হবে আমাদের অনেক ক্ষেত্রে, এবং অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রে সিকিউরিটি কন্ট্রোলেরও সুবিধা হয়ে থাকবে। নেক্সট কি, মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম। মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সিঙ্গেল সিপিইউ এ আমরা মাল্টিপল প্রসেস বা টাস্ক আমরা একসাথে করতে পারবো র্যাপিডলি, মানে একের পর এক সুইচ করে কাজটা হবে। অ্যাডভান্টেজ কি, এটার অ্যাডভান্টেজ কি, আমরা সিপিইউ কে খুব ভালোভাবে ইউজ করতে পারবো। আমার সিপিইউ সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকবে, সে আইডিয়াল টাইমে যাবে না। নেক্সট, ইনক্রিজড প্রোডাক্টিভিটি। যেহেতু আমার মাল্টিটাস্কিং একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন আমি করতে পারবো, তাই জন্য আমরা একসাথে অনেকগুলো কাজ করতে পারবো যেটা আমার প্রোডাক্টিভিটিকে বাড়াবে। ফাস্টার রেসপন্স টাইম, ব্যাকগ্রাউন্ডে যে প্রসেসটা রান করবে হচ্ছে যতক্ষণ না ইউজার সেটাকে বন্ধ করে দিচ্ছে সেটা সিস্টেমের রেসপন্সিভিতে কাজ করতে থাকবে। এরপরে হচ্ছে কি, ডিফারেন্স বিটুইন সিস্টেম সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার বেসিক্যালি, সিস্টেম সফটওয়্যার হচ্ছে কন্ট্রোল আর ম্যানেজ একটা কম্পিউটার হার্ডওয়্যারের কন্ট্রোল ম্যানেজকে
কন্ট্রোল করছে এবং কি করে একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করছে যেখানে আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার রান করবে। কিন্তু অন্যদিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে ডিজাইন করা হয়েছে শুধু ইউজার প্ল্যাটফর্মের জন্য, যেখানে আর এটা নির্দিষ্ট কোনো কাজই করতে হবে। জাস্ট লাইক একটা হচ্ছে ক্রোমকে আমরা নির্দিষ্ট কাজে ইউজ করতে পারবো, বা এমএস ওয়ার্ডকে আমরা শুধু ওয়ার্ডে কোনো যদি রিপোর্ট লিখতে হয় সেটাই করতে পারবো, ওখানে পিপিটি আমরা রেডি করতে পারবো না। সেম ভাবেই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাজ করে। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারে 4 বা 5 মার্কসের একটা ডিফারেন্স আমরা দিলাম এখানে, এই সেম জিনিসই লেখা আছে এখানে। নেক্সট, আর্কিটেকচার অফ অপারেটিং সিস্টেম আমার 5টা লেয়ার নিয়ে তৈরি। 5টা লেয়ার কি কি? হার্ডওয়্যার লেয়ার, কার্নেল, সিস্টেম কলস, সেল অ্যান্ড অ্যাপ্লিকেশন লেয়ার। হার্ডওয়্যার লেয়ার কি? এটা সব থেকে ভেতরে থাকে এই লেয়ারটা, যেটা কিছু ফিজিক্যাল কম্পোনেন্টস নিয়ে তৈরি, সিপিইউ, র্যাম, আইও ডিভাইসেস, এটসেট্রা এটসেট্রা। এটা কি করে না, ওএস কে ম্যানেজ এবং কন্ট্রোল করতে সাহায্য করে প্রত্যেকটা রিসোর্সের জন্য। নেক্সট লেয়ার কি? কার্নেল হচ্ছে ওএস এর মেন লেয়ার বা হার্ড বলা যেতে পারে। এটা ডাইরেক্টলি হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে কানেকশন তৈরি করে। এই কার্নেল কিছু উম, কাজ ম্যানেজ করে, যেগুলো 3টে ভাগে ভাগ করা যায়: প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল এবং ডিভাইস ম্যানেজমেন্ট। প্রসেস ম্যানেজমেন্ট কি? আমি কোন কাজটা করব, কোন কাজটা আমার পরে করলেও চলবে, এইসব জিনিসটা কার্নেল ডিসাইড করে। নেক্সট, মেমোরি ম্যানেজমেন্ট, কোন কাজের জন্য কতটা মেমোরি লাগবে সেই জিনিসটাও আমার কার্নেল ডিসাইড করে। ফাইল অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্ট, আমার একটা ফাইল ডিভাইসের কোন লোকেশনে রাখলে ভালো হবে, এবং একটা লোকেশনে যদি ফাইলটা থাকে সেটা কতটা সিকিউরলি ভাবে থাকবে, সেটা পুরোটাই কার্নেলের দ্বারা কন্ট্রোল হয়। নেক্সট কি? সিস্টেম কল হচ্ছে একটা ব্রিজের মতো কাজ করে। ইউজার যে প্রোগ্রামটা লিখলো বা ইউজার যে সিগন্যালটা পাঠালো আর তার সাথে কার্নেলের ইন্টারাকশনের জন্য। তো এটা একটা অ্যাপ্লিকেশন নিডস এ হার্ডওয়্যার রিসোর্স, এবং যেটা সিস্টেম কলের থ্রুতেই সিগন্যালটা পাস হয়। সেল সেল বেসিক্যালি একটা কমান্ড ইন্টারপ্রেটার, যেখানে আমরা কমান্ড দিলে বা ইনপুট, যেটা এই কমান্ড ইন্টারপ্রিটারটা ইনপুট নিলে ইউজারের থেকে সেটা কার্নেলের কাছে পাস করে। এর 2 রকমের কমান্ড ইন্টারফেস রয়েছে: একটা সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস, যেটাকে আমরা লিনাক্স টার্মিনালে ইউজ করে থাকি, আর জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা আমরা উইন্ডোজ ডেস্কটপে ইউজ করে থাকি। নেক্সট লেয়ার এবং সবার উপরে যে লেয়ারটা থাকে সেটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। বেসিক্যালি এটা সবার থেকে উপরে থাকে, আর এখানেই কোনো ইউজার ইন্টারেক্ট করতে পারে। যেমন ব্রাউজার ইউজ করতে পারে, টেক্সট এডিটর ইউজ করতে পারে, গেমস রান করতে পারে, যেগুলো ওএস হচ্ছে সার্ভিস দিচ্ছে। এখানে লেয়ার এখানে লেয়ার দেওয়া রয়েছে কিছু। ওই অপারেটিং সিস্টেমের লেয়ারগুলো একটা ডায়াগ্রাম দেওয়া থাকলো, এবং কনক্লুশনে কি লেখা আছে যে আমার একটা ওএস যদি ঠিকঠাকভাবে কাজ করে সেটা সিকিউরিটি দেবে আমাকে, এফিসিয়েন্ট রিসোর্স ম্যানেজ করে দেবে, এবং প্রত্যেকটা লেয়ার আরেকটা লেয়ারের জন্য কাজ করে থাকবে, এবং তাদের যাতে সেগুলো সব ঠিকঠাক কাজ করে সেটারও দেখাশোনা করবে। নেক্সট, কম্পিউটার সিকিউরিটি কেন ইম্পর্টেন্ট? কম্পিউটার সিকিউরিটি ইম্পর্টেন্ট কারণ আমাদের এখন যা দিনকাল এসেছে, টুডেস ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের অনেক বেশি আনঅথরাইজড অ্যাক্সেস হচ্ছে আমাদের কম্পিউটার বা মোবাইলে। তো আবার কখনো কখনো ওএস ড্যামেজ খাচ্ছে, কিছু সাইবার অ্যাটাক হচ্ছে। তো সেইগুলো থেকে বাঁচার জন্য আমাদের যে প্রোটেকশনের দরকার, সেই প্রোটেকশনটাই হচ্ছে বেসিক্যালি কম্পিউটার সিকিউরিটি। তো কম্পিউটার সিকিউরিটির ইম্পর্টেন্সের দিক দিয়ে যদি দেখতে চাই, তো ফার্স্ট 4 মেন পয়েন্ট আসবে। একটা, প্রোটেকশন অফ সেন্সিটিভ ডেটা। প্রোটেকশন অফ সেন্সিটিভ ডেটা কি না, আমার সিকিউরিটি আমাকে ইনশিওর করবে যে আমার পাসওয়ার্ড, ব্যাংক ডিটেলস, মেডিকেল রেকর্ডস, প্রাইভেট ফাইলস এগুলো আমার ঠিকঠাক আছে, যেগুলো চুরি হচ্ছে না বা আনঅথরাইজড অ্যাক্সেসের কাছে যাচ্ছে না। নেক্সট, প্রিভেনশন অফ সাইবার অ্যাটাক। সাইবার অ্যাটাকস থেকে আমাকে বাঁচাবে, যেমন ভাইরাসেস, কোনো
ম্যালওয়্যার আসলো বা হ্যাকিং অ্যাটেম্প্ট যদি নেওয়া হয় আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। ইভেন এটার জন্য ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করা হয়ে থাকে এইসব থ্রেট বা অ্যাটাক থেকে বাঁচার জন্য। মেনটেন্স প্রাইভেসি, কম্পিউটার সিকিউরিটি আমাদেরকে ইনশিওর করবে যে আমাদের ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশনের যা প্রাইভেসি ম্যাটার রয়েছে সেগুলোকে সিকিউর রাখার জন্য। নেক্সট, প্রোটেক্টস ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। সেম, কোনো যদি ফ্রড থেকে বাঁচানো বা আইডেন্টিটি থেফট, ফাইন্যান্সিয়াল লস ইত্যাদি থেকে আমাদেরকে এখনকার যুগে হচ্ছে কম্পিউটার সিকিউরিটি অনেক হেল্প করে। সাইবার স্টকিং বেসিক্যালি হচ্ছে আমরা যে ইন্টারনেট, ইমেল বা সোশ্যাল মিডিয়া বা আলাদা কোনো ডিজিটাল টেকনোলজিতে ইউজ করছি, সেই ইউজের সময় কোনো যদি রিপিটেডলি হ্যারাসমেন্ট বা থ্রেট বা কেউ যদি আমাদের সবসময় পর্যবেক্ষণ করে আমাদের কনসেন্ট ছাড়াই, সেটাকেই আমরা সাইবার স্টকিং বলবো। সাইবার স্টকিং অনেক পক্ষে আমাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে খারাপ, আমাদের ভয়ের সৃষ্টি করে। আর এর জন্য ভিকটিমে কিন্তু ক্রিমিনাল অফেন্সেরও চান্স আছে। কম্পিউটার হ্যাকিং কি না, অ্যাক্ট অফ গেইনিং অনঅথরাইজড অ্যাক্সেস, মানে আমার এক প্রকারের আনঅথরাইজড অ্যাক্সেস নেবে আমার কম্পিউটার সিস্টেমে, যেখানে আমার ডেটাকে সে খুবই তাড়াতাড়ি ভাবে নিজের দেখতে পাবে এবং সেগুলো নিজে ইউজ করবে ফর আলাদা কোনো খারাপ কাজে বা অন্য কোনো কাজে। সেটাকে আমরা কম্পিউটার হ্যাকিং বলবো। কম্পিউটার হ্যাকিং এর মধ্যে কি কি টেকনোলজি পড়ে? পাসওয়ার্ড ক্র্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার, সফটওয়্যার ভালনারেবিলিটিস, এটসেট্রা। কিভাবে আমরা কম্পিউটার হ্যাকিংকে বাঁচাবো? হ্যাঁ, আমরা এটাকে বাঁচাতে পারবো। দুটো পদ্ধতি। ফার্স্ট হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড অ্যান্ড অ্যান্টিভাইরাস। আমরা একটা যদি স্ট্রং ইউনিক পাসওয়ার্ড ইউজ করি একটা সিস্টেম বা অ্যাকাউন্টসের জন্য, সেটা অনেক পক্ষে আমাদেরকে সুবিধা দেবে। নেক্সট হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার যদি আমরা ইউজ করি, তারা সবসময় আমাদেরকে ডিটেক্ট করতে থাকবে কোনো যদি মেলিসিয়াস থ্রেটস আছে এবং রিমুভও করে দেবে তারা অটোমেটিকলি। তারপরে সিস্টেম আপডেট রাখতে হবে, ফায়ারওয়াল ইউজ করতে হবে। সবসময় আমাদের অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যারকে আপডেট রাখার চেষ্টা করতে হবে, যাতে তারা সিকিউরিটি ভালনারেবিলিটিসকে ফিক্স করতে পারে। আর ফায়ারওয়ালকে ইনেবল রাখতে হবে, যেটা কিনা আনঅথরাইজড অ্যাক্সেসকে ব্লক করে দেয়। নেক্সট হচ্ছে সিএসএস। হোয়াট ইজ সিএসএস? আইডেন্টিফাই দ্য ওয়েস অফ ইন্টিগ্রেট সিএসএস অন এ ওয়েব পেজ, এক্সপ্লেন ডিফারেন্স বিটুইন পিকচার ট্যাগ অ্যান্ড ইমেজ ট্যাগ ইউজড ইন এইচটিএমএল। তো সিএসএস বেসিক্যালি ওয়েবসাইট বিল্ডিং এর সময় আমার যখন আমি এইচটিএমএল এ আমার ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন লিখে নিয়েছি, তখন সেটাকে আমার ডিজাইন দেওয়ার দরকার পড়ে বা ফরম্যাট, একটা অ্যাপিয়ারেন্সের জন্য ফরম্যাট তৈরি করতে দরকার হয়। সেই সব দরকারের জন্য যেই আমরা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজটা ইউজ করে থাকি তাকে সিএসএস বলে। সিএসএস সে বেসিক্যালি আমরা কালার্স, ফন্টস, লেআউট, স্পেসিং এইসব কন্ট্রোল করে থাকি। সিএসএস ইন্টিগ্রেট কিভাবে করবো একটা ওয়েব পেজে? বেসিক্যালি তিনটে পথ রয়েছে এইটা করার। ফার্স্ট ফার্স্ট প্রসেস কি না, আমরা ডাইরেক্ট এইচটিএমএল এলিমেন্টে আমরা সিএসএস কে অ্যাপ্লাই করতে পারি, শুধুমাত্র একটা সিঙ্গেল এলিমেন্টের মধ্যেই। আমরা যে এলিমেন্টটাকে চেঞ্জ করতে যাচ্ছি তার মধ্যে স্টাইল লিখে তার মধ্যে আমরা কালার, ফন্ট সাইজ, যা কিছু আমার স্পেশালিটি দরকার সেগুলো আমরা লিখতে পারবো। ইন্টারনাল সিএসএস হচ্ছে কি না, আমরা হেড ট্যাগের মধ্যে একটা স্টাইল ট্যাগ ইউজ করবো, দিয়ে সেখানে আমরা পুরো সিঙ্গেল ওয়েব পেজের স্টাইলিংটা লিখতে পারবো। এক্সটার্নাল সিএসএস কি, আমরা আলাদা করে একটা সিএসএস ফাইল সেপারেটলি বানাবো এবং সেটা এইচটিএমএল পেজে লিঙ্ক করে দেবো লিঙ্ক ট্যাগের মাধ্যমে। পিকচার ট্যাগ আর ইমেজ ট্যাগের মধ্যে পার্থক্য কি? পিকচার ট্যাগ বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড এইচটিএমএল ট্যাগ যেটা আমরা নর্মালি ইউজ করে থাকি একটা সিঙ্গেল ইমেজ ওয়েব পেজের মধ্যে ফিক্সড করার জন্য। আর পিকচার ট্যাগ কি হয় না, পিকচার ট্যাগ হচ্ছে অ্যাডভান্স এইচটিএমএল ট্যাগ যেখানে আমরা একসাথে অনেকগুলো ইমেজকে কন্ট্রোল করতে পারবো, সেটার উইথ উইথ কালার সবকিছু চেঞ্জ করতে পারবো, স্ক্রিন সাইজ, রেজলিউশন ইত্যাদি সুবিধা পাবো, সেটা হচ্ছে পিকচার ট্যাগ। তো এটার একটি
ডিফারেন্স এখানে দেওয়া থাকলো সেম। এরপর হচ্ছে এক্সপ্লেন দ্য ইউটিলিটি অফ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের ইউটিলিটি কি? না, ইউটিলিটি হচ্ছে ফার্স্ট, এটা ওয়েব পেজকে ইন্টারেক্টিভ বানায়। এখানে ফর্ম ভ্যালিডেশন, অ্যানিমেশন, পপ আপ, ড্রপ ডাউন মেনাস, ডাইনামিক কন্টেন্ট ইত্যাদি থাকার জন্য এটা অনেক বেশি ইন্টারেক্টিভ হয়ে যায় এম, একটা ইউজারের ক্ষেত্রে। ক্লায়েন্ট সার্ভার সাইড ডেভেলপমেন্ট, একটা জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড দুদিকেই এই কাজ করতে পারে একসাথে। তো এটা একটা ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। এরপরে হচ্ছে হোয়াট আর দ্য কি ডিফারেন্স বিটুইন জাভা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তো জাভা বেসিক্যালি একটা কম্পাইলড স্ট্রংলি ও ও উপস ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা বিল্ডিং অ্যাপ্লিকেশন এন্ড এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন এটসেট্রা। বাট জাভাস্ক্রিপ্ট কিনা আমার একটা ইন্টারপ্রিটেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা ইউজ করা হয়ে থাকে ওয়েব পেজের ডাইনামিক আর ইন্টারেক্টিভ বানানোর জন্য। আবার অন্যদিকে আরেকটি ডিফারেন্স কি? না, জাভা ভার্চুয়াল মেশিনে রান করে থাকবে, যেটা আমার স্ট্রিক্ট ডেটা টাইপ ডিক্লারেশনের উপর নির্ভর করবে। জাভাস্ক্রিপ্ট এরকম কিছু ইউজ করে না, তারা ডাইরেক্টলি ওয়েব ব্রাউজারে রান করতে পারে এবং অনেক বেশি ফ্লেক্সিবল ভেরিয়েবলস নিয়ে। এরপরে হচ্ছে ডিফারেন্স অফ অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট কি? না, যখন আমরা একটা নাম্বার বা সিকোয়েন্সিয়াল ফরম্যাটে কোনো লিস্ট তৈরি করবো সেটাই অর্ডার লিস্ট। সিনটেক্সটা এখানে দেওয়া রয়েছে যে ফার্স্টে আমরা ওয়েল ট্যাগ ইউজ করব, তার ভেতরে যা যা লিস্ট করতে যাচ্ছি সেগুলোকে এলআই ট্যাগের মধ্যেই লিখবো। তো এইভাবে আমার আউটপুট এসেছে 1 2 3 4 করে আমার নাম্বারিং হয়ে। সেম ভাবে আনঅর্ডার লিস্টে কি হচ্ছে? না, আনঅর্ডার লিস্টে হচ্ছে আমার বুলেটস বা অন্যান্য সিম্বল যেগুলো আছে সেগুলো দিয়ে আমার লিস্টটাকে ডিসপ্লে করবে। আর এখানে অর্ডার কোনো ম্যাটার করে না। তো এখানে বেসিক্যালি সিনট্যাক্সে ইউএল ট্যাগ ইউজ করতে হবে। উম, তো আউটপুট এখানে বুলেটিনের মধ্যে আসছে। তো এরপরে ডিফারেন্স টেবিলস কি? ডিফারেন্স টেবিলে লেখা আছে সেম জিনিসই, যে লিস্ট মার্কার হিসেবে আমরা নাম্বার ইউজ করবো, আনঅর্ডার লিস্টে বুলেটস ইউজ করবো। অর্ডার এখানে ম্যাটার করে, অর্ডার আনঅর্ডার লিস্টে ম্যাটার করে না। তো আমরা এখন নেক্সট কোশ্চেনে, হোয়াই আর ইউজ ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার আমরা কেন ইউজ করব? ওয়েব ব্রাউজার বেসিক্যালি আমরা ইউজ করব হচ্ছে ওয়েব পেজ অ্যাক্সেসিং এর জন্য। ওয়েব ব্রাউজার একটা ইউজারকে অ্যালাউ করছে ভিজিট এবং নেভিগেট করতে ওয়েবসাইটকে, এবং তার সব এক্সেস ইনফরমেশন, নিউজ, এন্টারটেনমেন্ট এইসব দেখার জন্য সুবিধা দেয়। রানিং ওয়েব অ্যাপ্লিকেশন, আমরা হচ্ছে কোনো ওয়েব বেসড অ্যাপ্লিকেশনকে রান করতে পারবো, লাইক ইউটিউব, গুগল ডক্স, জিমেল এটসেট্রা। ইম্পর্টেন্স অফ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন বেসিক্যালি যেখানে আমরা কোনো ইনফরমেশন খোঁজার চেষ্টা করি সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। তো কুইক অ্যাক্সেস অফ ইনফরমেশন একটা ইম্পর্টেন্স দিচ্ছে, কারণ আমরা এর জন্য খুব তাড়াতাড়ি করে কোনো ইনফরমেশন খুঁজে পেতে পারি। আর অর্গানাইজ দ্য ইন্টারনেট, আমরা ইন্ডেক্সিং এবং অর্গানাইজ ভাবে কন্টেন্টকে সাজাতে পারি সার্চ ইঞ্জিনের মাধ্যমে। নেক্সট কোশ্চেন হচ্ছে রাইট ডাউন দ্য ফুল ফর্ম অফ ইমেল অ্যান্ড ডাব্লিউ। তো আমরা জানি যে ইমেলের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেল, এবং ডাব্লিউ ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ও ওয়াইড ওয়েব। তো নেক্সট কোশ্চেন হচ্ছে রাইট ডাউন দ্য অবজেক্টিভ অফ ডিজিটাল ইন্ডিয়া। ডিজিটাল ইন্ডিয়া একটা প্রোগ্রাম যেটা গভর্নমেন্ট ইন্ডিয়ার দ্বারা লঞ্চ করা হয়েছিল 2015 সালে। কি করার জন্য? না, ডিজিটালি এম্পাওয়ার্ড সোসাইটি তৈরি করার জন্য এবং ইকোনমিক হিসেবে নলেজ দেওয়ার জন্য। এটার অবজেক্টিভ কি ছিল? অবজেক্টিভ ছিল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এবং কানেক্টিভিটি। তো পুরো দেশকে একটা ডিজিটালি স্কিলড এবং কানেকশন দেওয়ার জন্য, যে সবাই আমাদের কম্পিউটার বা ডিজিটাল বা অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করতে পারবে। নেক্সট, ডিজিটাল লিটারেসি অ্যান্ড গভর্নমেন্ট। আমাদের যে ডিজিটাল লিটারেসি সিটিজেনদের মধ্যে, সেটা প্রমোট করার জন্য গভর্নমেন্ট এই স্কিমটা নিয়েছিল। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে
ব্লক ডায়াগ্রাম অফ ডিজিটাল কম্পিউটার। তো এটা ডিজিটাল কম্পিউটারের একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকলো, যেখানে আমার ইনপুট ইউনিট থাকছে, ইনপুট ইউনিট সিপিইউর সাথে ইন্টারেক্ট করছে, সিপিইউ সেখান থেকে সব কাজ করে আউটপুট দিচ্ছে। সিপিইউর মধ্যে আমার তিনটে টোটাল জিনিস থাকবে, একটা কন্ট্রোল ইউনিট, একটা এএলইউ আর একটা মেমোরি ইউনিট। তো এরপর রোম, পিরোম, ইপ্রিম ডবল ইপ্রিম, এটা ডিফাইন। রোম বেসিক্যালি কি না, রোম হচ্ছে আমার রিড অনলি মেমোরি, যেটা পার্মানেন্ট প্রাইমারি মেমোরি হিসেবে ইউজ করা হয়। এখানে কিন্তু মডিফাই বা ইরেজ করা যায় না ইউজার যেটা লিখেছে। প্রি রোমের ক্ষেত্রে কি হচ্ছে না, প্রি রোমের ক্ষেত্রে আমরা ইউজার থেকে যেটা লিখে নেব, সেটা একটা স্পেশাল ডিভাইস প্রি রোম বার্নার বলে সেখানে চলে যাবে, এবং এটাও সেম ভাবে ইরেজ বা চেঞ্জ করা যায় না। কিন্তু ইপ্রি রোমের ক্ষেত্রে কি, এটা ইরেজ বা প্রোগ্রামটাকে চেঞ্জ করা যায় একটা স্পেসিফিক সাহায্যে, যেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট লাইটের সাহায্যে এটা চেঞ্জ করা যায়। ইপ্রিরম কি, ইপ্রিরম হচ্ছে ডবল ইপ্রিরম হচ্ছে ইপ্রিরমের একটু এক্সটেনশন ভার্সন, যেখানে আমরা ইলেকট্রিককে সাহায্য করে আমরা কোনো যদি রোমের মধ্যে কন্টেন্ট থাকে সেটাকে ইরেজ বা রিপ্রোগ্রাম করতে পারবো। বুটিং কি, বুটিং হচ্ছে আমাদের স্টার্টিং এবং রিস্টার্টিং কম্পিউটার প্রোগ্রাম। এরপরের কোশ্চেন হচ্ছে স্টেট দ্য প্রুফ অফ ডি মর্গানস ল। ডি মর্গানস ল আমরা জানি, যেটা বুলিয়ান অবজেক্টে ইউজ করা হয়ে থাকে। কমপ্লিমেন্ট অফ ফার্স্ট ল, কমপ্লিমেন্ট অফ সাম ইকুয়ালস দ্য প্রোগ্রাম প্রোডাক্ট অফ দ্য কমপ্লিমেন্ট। যেটা টেবিল আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি, যে আমার এ আর বি বলে দুটো ইনপুট রয়েছে, যেটা 0 0 0 1 1 0 1 1 কম্বিনেশনে রয়েছে। এটার যদি আমরা a+b মানে এ অ্যান্ড গেট বি করি, সেখানে 0 0-তে 0 বেরোবে, 0 1-এ 1, 1 0-তে 1, 1 1-এ 1 আসছে। সেটার যদি কমপ্লিমেন্ট করি 1 0 0 এসছে। সেম ভাবে যদি আমরা এ কমপ্লিমেন্ট বের করি আর বি কমপ্লিমেন্ট বের করি, তাদের যদি আমরা গুণফল করি বা অ্যান্ড গেট করি, তো সেটার রেজাল্টও সেম আসছে। সিমিলারলি নেক্সট ল কি না, নেক্সট ল হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ প্রোডাক্ট ইকুয়ালস দ্য সাম অফ দ্য কমপ্লিমেন্টস। এখানেও টেবিলে পুরোটাই করে দেওয়া রয়েছে। এরপরে রয়েছে কনভার্সন অফ 1 1 1 0 1 0 1 1 0 গ্রে কোড। কনভার্সন অফ 1 0 1 1 0 বাইনারি নাম্বার টু গ্রে কোড নাম্বার। তো গ্রে কোডের ক্ষেত্রে আমরা জানি যে এমএসবি বিট যেটা থাকে ওটা নর্মালি বাইনারির জন্য বসে যায়। তো নেক্সট বিট গুলো কি হবে না, প্রিভিয়াস বিট এবং হচ্ছে প্রেজেন্ট বিটের মধ্যে এক্সজর অপারেশন হবে। এক্সজর অপারেশন হওয়ার পরে যেটা রেজাল্ট বেরোবে সেটাই হচ্ছে আমার বিট হিসেবে ইউজ হবে। সিমিলারলি এখানে করা আছে যে এমএসবি বিট সরাসরি বিট 4 এরটাই বসে গিয়েছে। তারপর নেক্সট রেকর্ডের 4 নম্বর বিটটা কি হচ্ছে না, প্রিভিয়াসের বিট 4 আর বিট 3 এক্সজর করা হয়েছে, যেখানে 1 এক্সজর 0 করে 1 এসেছে। সিমিলারলি G2 G1 এবং G0 রেজাল্ট বের করানো হয়েছে, এবং রেজাল্টটা কি হচ্ছে 1 1 1 0 1। এরপরে কি রিপ্রেজেন্টেশন অফ 5 ডেসিমেল নাম্বার টু 2421 বিসিডি কোড। এটা সবাই জানি যে 2421 বিসিডি কোডের ক্ষেত্রে আমরা লাস্ট থেকে আমাকে ওয়েট অনুযায়ী নাম্বার বসে বসে আসতে হবে 1 0 করে। তো আমরা এখানে সেই কম্বিনেশনটা দেখিয়েছি, 2 × 1 প্লাস 0 × 4 প্লাস 1 × 2 প্লাস 1 × 1 করে 5। তো এটার অ্যান্সার আসছে 1011। নেক্সট হচ্ছে ডিফাইন্স ইউনিভার্সাল গেট এবং সেগুলোকে কেন ইউনিভার্সাল গেট বলা হচ্ছে। তো ইউনিভার্সাল গেট কি না, যেটা আমরা কোনো যেই গেটগুলো আমরা কোনো বুলিয়ান ফাংশন ইউজ করার জন্য অন্যান্য গেট না ইউজ করেও বানাতে পারবো ফাংশনের লজিকটা, তখনই সেটাকে আমরা ইউনিভার্সাল গেট বলবো। ইউনিভার্সাল গেট দুটো, ন্যান্ড গেট আর নর গেট। এদেরকে ইউনিভার্সাল কেন বলছে না, ন্যান্ড গেট আর অর গেট দিয়ে আমরা যে কোনো লজিক বা যে কোনো লজিক গেট বা যে কোনো সার্কিট আমরা তৈরি করে নিতে পারবো উইথাউট ইউজিং দ্য বেসিক লজিক গেট অ্যান্ড অর নট। নেক্সট কোশ্চেন, কনভার্ট দ্য ফলোয়িং
as indicated 175.25 ডেসিমেল নাম্বার, ওটা অক্টেটে কি হবে? তো আমাকে বেসিক্যালি এখানে কি করতে হবে, ফার্স্টে ইন্টিজার পার্ট যেটা আছে সেটাকে 8 দিয়ে ডিভিশন করে করে সেটার রিমাইন্ডার যেগুলো বেরোবে সেগুলো নিয়ে উপর থেকে নিচের দিকে রো করে, মানে লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যেতে হবে। সিমিলারলি এখানে আমরা 175 কে 8 দিয়ে ডিভাইড করতে আমার রিমাইন্ডার 7 এসেছে, তো আমরা লেফট সাইডে 7 লিখেছি। নেক্সট আমার যে কোয়েশ্চেন লিস্ট ছিল 21, তাকে আবার 8 দিয়ে ভাগ করেছি, করার পরে রিমাইন্ডার 5 এসেছে, তো 5 কে আমরা বসালাম মিডিলে। নেক্সট আমার কোশ্চেন 2 কে 8 দিয়ে ডিভাইড করলাম, দিয়ে রিমাইন্ডার 2 আসলো, তো আমরা 2 আসলাম। যতক্ষণ না 0 আসছে কোশ্চেনটা ততক্ষণ এটা চলতে থাকে। নেক্সট ফ্র্যাকশনাল পার্টে কি করব না, 0.25 কে আমরা 8 দিয়ে গুণ করব, যেটা যতক্ষণ না ইন্টিজার পার্ট হিসেবে উপরে আসছে এবং ডেসিমেলের পরে 0 0 না আসছে ততক্ষণ গুণ করে যাব 8 কে। তো এখানে আমার ফাইনাল অ্যান্সার আসছে 175.25। 5 এর ডেসিমেল নাম্বার কি না 752.2 অক্টেট। এরপরের কোশ্চেন হচ্ছে রিপ্রেজেন্ট দ্য -14 ইন্টু দ্য 2s কমপ্লিমেন্ট। তো প্রথমে আমরা -14 কে নেওয়ার জন্য 14 এর 8 বিট নাম্বার দেখবো, সেখানে হচ্ছে 0 0 0 1 1 1 0। তো এটার 1s কমপ্লিমেন্ট কি হবে না 1, 4টে 1, 0 0 0 1। এরপরে আমরা 2s কমপ্লিমেন্ট নেওয়ার জন্য কি করব না 1 অ্যাড করব 1s কমপ্লিমেন্টে। অ্যাড করার পরে দেখলাম কি হলো না 1 1 1, 4টে 1, 0 0 1 0। এটাই হচ্ছে -14 এর বেসিক্যালি 2s কমপ্লিমেন্টের দ্বারা বের করা অ্যান্সার। তো এখানেই আমার আজকের প্রিভিয়াস ইয়ারের ডিসকাশন শেষ হচ্ছে। নেক্সট টাইম অন্য কোনো কোশ্চেনের ডিসকাশন হবে।